আচ্ছা, আজকে আমরা তাহলে ফুরিয়ার অ্যানালিসিসের কেসটা দেখব। ফুরিয়ার অ্যানালিসিস কি হচ্ছে আর কি, আমরা জানি যে কোনো একটা সিম্পল হারমোনিক মোশন এসএইচএম, সেই সিম্পল হারমোনিক মোশনকে আমরা এই ইকুয়েশনটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এ কস ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি। ওমেগাটা কি? ওমেগাটা হচ্ছে আমার হারমোনিক মোশনের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এবার যদি দুখানা সিম্পল হারমোনিক মোশন থাকে যাদের ফ্রিকোয়েন্সিটা সেম অ্যাজ ওমেগা, সেক্ষেত্রে আমি কি করতে পারি, দুজনকে যদি যোগ করি তাহলে তাদের যে রেজাল্টেন্ট মোশনটা হবে সেটাও সিম্পল হারমোনিক হবে। একটা এক্সাম্পল দেখা হচ্ছে এখানটায়, y1 একটা সিম্পল হারমোনিক মোশন, সেটা হচ্ছে a cos ওমেগা টি প্লাস b1 sin ওমেগা টি, a1 cos ওমেগা টি প্লাস b1 sin ওমেগা টি, আর y2 হচ্ছে a2 cos ওমেগা টি প্লাস b2 sin ওমেগা টি। দুটোকে যোগ করে দিলে y ইকুয়ালস টু y1 প্লাস y2, সেটা আমাকে কী দেবে, a1 প্লাস a2 cos ওমেগা টি প্লাস b1 প্লাস b2 sin ওমেগা টি, যেটাকে থেকে আমি পাচ্ছি কি a cos ওমেগা টি প্লাস b cos sin ওমেগা টি। অনেকটা এই ফর্মটাই আমি পাচ্ছি। তার মানে দুখানা সেম ফ্রিকোয়েন্সির সিম্পল হারমোনিক মোশনকে যোগ করলে যেটা আমি পাবো সেটাও আমার হারমোনিক মোশন হবে। কিন্তু যদি দুখানা বা তার থেকে বেশি সিম্পল হারমোনিক মোশনকে অ্যাড করা হয় যাদের ফ্রিকোয়েন্সি আলাদা, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, সেক্ষেত্রে রেজাল্টেন্ট মোশন কিন্তু হারমোনিক হবে না। কিন্তু যদি তাদের ফ্রিকোয়েন্সিগুলো আলাদা হওয়ার সত্ত্বেও ফ্রিকোয়েন্সিগুলো একটা কমন ফ্রিকোয়েন্সির মাল্টিপল হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে রেজাল্টেন্ট মোশনটা কিন্তু পিরিয়ডিক হচ্ছে। ওরকম ক্ষেত্রে রেজাল্টেন্ট মোশনকে আমরা এইভাবে লিখতে পারি, y ইকুয়ালস টু সামেশন n ইকুয়ালস টু 1 to n an cos ওমেগা এন টি প্লাস bn sin ওমেগা এন টি। ওমেগা n সেটা হচ্ছে n ওমেগা, হুইচ ইজ মাল্টিপল অফ দ্য কমন ফ্রিকোয়েন্সি ওমেগা। ওমেগাটাকে বলা হয় ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, বাংলায় যেটাকে বলা হয় মূল, যেটাকে মূল সুর বলা হয়। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে মেনি এসএইচএম, অনেকগুলো এসএইচএম কিন্তু আমাকে একটা সিঙ্গেল এসএইচএম দিতে পারে। অনেকগুলো এসএইচএমের যোগফল কিন্তু একটা সিঙ্গেল এসএইচএম বা সিঙ্গেল একটা হারমোনিক মোশন দিতে পারে। অন দ্য আদার হ্যান্ড, যদি আমি উল্টো ধরতে পারি যে সিঙ্গেল এসএইচএমকে আমরা ধরতে পারি কি, যে তারা অনেকগুলো কম্পোনেন্ট এসএইচএমের যোগফল, মাল্টিপল এসএইচএমের যোগফল। তো ফুরিয়ার সিরিজ আমরা ওই জিনিসটাই, ফুরিয়ার সিরিজ আমরা ইউজ করি ওটার জন্যই, যেখানটায় আমরা করছি কি, যদি আমার কাছে একটা হারমোনিক মোশন থাকে, একটা সিঙ্গেল হারমোনিক মোশন থাকে, সেটাকে আমরা তার অনেকগুলো কম্পোনেন্টে ভেঙে দিতে পারবো। এইগুলো হচ্ছে তাদের কম্পোনেন্টগুলো, an cos ওমেগা এন টি, bn sin ওমেগা এন টি, সেই কম্পোনেন্টগুলো, ওমেগা এন হচ্ছে রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সিগুলো। ঠিক আছে, তো এই অ্যানালিসিসটাকেই আমরা বলি হচ্ছে ফুরিয়ার অ্যানালিসিস। ঠিক আছে, তো এ থেকে আমরা কি দেখতে পারবো, যে একটা কোনো সিম্পল হারমোনিক মোশন আছে, সেটাকে আমরা অনেকগুলো কম্পোনেন্টে ভাঙতে পারি, অনেকগুলো কম্পোনেন্ট সিম্পল হারমোনিক মোশনে ভাঙতে পারি, বা উল্টোটা অনেকগুলো কম্পোনেন্ট সিম্পল হারমোনিক মোশন আছে, সেগুলো ইউজ করে রেজাল্টেন্টটা কীরকম হবে সেটা আমরা বার করতে পারি। ঠিক আছে, তো চলো সেইখান থেকে আমাদের আসছে ফুরিয়ারস থিওরেম। ফুরিয়ার থিওরেম আমাদেরকে কি বলছে? ফুরিয়ার থিওরেম বলছে any single valued periodic function fx defined in closed interval pi to minus pi to pi may be represented over the interval as fx equals to a0 by 2 plus summation over n equals to 1 to infinity an cos nx plus bn sin nx। কোনো একটা ফাংশন fx যেটা পিরিয়ডিক ফাংশন, পিরিয়ডিক মানে কি বলবো, f of x plus 2 pi, এক্ষেত্রে আমরা 2 pi হচ্ছে পিরিয়ড, f of x plus 2 pi আমাকে কি দেবে, ইকুয়ালস টু fx দেবে। আর এই ফাংশনটাকে ডিফাইন করা হয়েছে কোন ইন্টারভেলের মধ্যে, মাইনাস পাই থেকে পাই, মানে x এর ভ্যালু মাইনাস পাই থেকে পাই এর মধ্যে রয়েছে। এরকম একটা ফাংশন fxকে কীভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে, যেটা আমি বলেছিলাম যে যদি আমার fxটা যদি সিম্পল হারমোনিক হয় তাহলে সেটাকে অনেকগুলো সিম্পল হারমোনিক কম্পোনেন্টে ভেঙে দেওয়া যেতে পারে। সেই সিম্পল হারমোনিক কম্পোনেন্টই হচ্ছে এইগুলো, fx equals to a0 by 2 plus summation over n equals to 1 to infinity
an cos nx প্লাস bn sin nx। এখানটায় a0 a1n আর bn এইগুলোকে বলা হয় ফুরিয়ার কোফিসিয়েন্টস, যার মধ্যে থেকে পার্টিকুলারলি an-টাকে বলা হয় কোসাইন কোফিসিয়েন্ট, কোসাইন ফুরিয়ার কোফিসিয়েন্ট, আর bn-টাকে বলা হয় সাইন ফুরিয়ার কোফিসিয়েন্ট। আর এই কোফিসিয়েন্টগুলোর ভ্যালু কি, এইগুলোকে বার করা হয় হচ্ছে অয়লারের ফর্মুলা দিয়ে, যেটা হচ্ছে এইগুলো এই ফর্মুলাগুলো প্রযোজ্য হচ্ছে ইন্টারভেল -π থেকে পাই। এই ইন্টারভেলের মধ্যে আমার a0 an আর bn এর ভ্যালু হচ্ছে এইটা, a0 ইকুয়ালস টু 1/π ইন্টিগ্রেশন -π টু পাই fx dx, an এরটা হচ্ছে 1/π ইন্টিগ্রেশন -π টু পাই fx cos nx dx, যেখানে n ইকুয়ালস টু 0 1 n। অবভিয়াসলি n ইকুয়ালস টু 0 কিন্তু আমাকে a0ই দেবে, তো a0ই দেবে, মানে আমি এখানটায় n ইকুয়ালস টু না 0 না ধরলেও চলবে, n ইকুয়ালস টু 0 ধরলে কিন্তু আমরা a0ই পাবো, ঠিক আছে। আর bnটা অবভিয়াসলি সেম 1/π ইন্টিগ্রেশন -π টু পাই f of x sin nx dx, n ইকুয়ালস টু 1 2 3 ডট ডট ডট। এবার ইন্টারভেলগুলো আমরা চেঞ্জ করি। ওপরের ফর্মুলাগুলো প্রযোজ্য পাই থেকে -π ইন্টারভেলের জন্য, কিন্তু যদি আমার ওর থেকে বড় হয়, l থেকে -l রেঞ্জ হয়, অবভিয়াসলি l গ্রেটার দ্যান পাই, সেক্ষেত্রে আমার কি হচ্ছে, আর অবভিয়াসলি আমার ফাংশনটা 2l তে পিরিয়ডিক, মানে f of x প্লাস 2l উইল গিভ মি fx, সেক্ষেত্রে আমার fx এর ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে, এরকম হয়ে যাবে a0/2 প্লাস সামেশন ওভার n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an cos nπx/l প্লাস bn sin nπx/l। এখানটায় দেখে নাও, আগের ক্ষেত্রে আমার ছিল cos nx ছিল, সেটা হয়ে যাচ্ছে nπx/l, মানে π/l আমার এখানটায় চলে আসছে কসের ক্ষেত্রে, আর সাইনের ক্ষেত্রে চলে আসছে। তো একই ঘটনা ঘটবে যখন আমি কোফিসিয়েন্টগুলোর ফর্মুলা লিখবো, অয়লার ফর্মুলা লিখবো কোফিসিয়েন্টগুলো কী হচ্ছে দেখা যাক। a0 যেটা সেটা হচ্ছে 1/l, দেখো আগে আমার ছিল 1/π নিচ্ছিলাম, এখানটায় আমি কী করছি 1/l নিচ্ছি, আর এখানটায় -π ছিল সেখানে -l হয়ে যাচ্ছে, আর এখানটায় +π ছিল সেখানে +l হচ্ছে, মানে আমি কি করছি অ্যাকচুয়ালি পাইয়ের জায়গায় আমি l ধরছি, তো সেই হিসাবে আমার বেরোচ্ছে দেখো a0 হচ্ছে 1/l ইন্টিগ্রেশন -l টু l f of x dx, an-টা বেরোচ্ছে 1/l ইন্টিগ্রেশন -l টু l f of x cos nπx/l dx, এখানে দেখো cos-এর সাথে nπx/l হয়ে গেছে, যেটা আগের ক্ষেত্রে nx ছিল, cos nx ছিল। অবভিয়াসলি এটা আমার কি রেঞ্জের মধ্যে হচ্ছে, আমার ক্লোজ ইন্টারভেল -l থেকে +l এই ইন্টারভেলের মধ্যে আমার হচ্ছে। আর bn-টা কি হচ্ছে একইভাবে 1/l ইন্টিগ্রেশন -l টু l f of x sin nπx/l dx। একইভাবে এই ওপরের এটাকে আমি যদি ওপরেরটা কেস 2 বলি, একইভাবে যদি আমি কেস 3 দেখি, কেস 3 এখানে আমি ইন্টারভেলটা আবার চেঞ্জ করলাম, ইন্টারভেলটা দিয়ে দিলাম c থেকে c+2l, সিটা আরবিটারি এনি নাম্বার, সেক্ষেত্রে fx-টা আগের মতোই থাকছে, দেখে রাখো fx ইকুয়ালস টু a0/2 প্লাস সামেশন ওভার n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an cos nπx/l প্লাস bn sin nπx/l, যেখানে a0 এখানটায় চেঞ্জ হয়ে যাবে, a0টা যেখানে মিস করেছি 1/l গুণ হবে, a0 ইকুয়ালস টু 1/l ইন্টিগ্রেশন c থেকে c+2l f of x dx, an-টা হবে c থেকে c+2l, অবভিয়াসলি সামনে একটা 1/l থাকবে, 1/l ইন্টিগ্রেশন c থেকে c+2l f of x cos nπx/l dx, অ্যান্ড সিমিলারলি bn-টাও হবে 1/l ইন্টিগ্রেশন c থেকে c+2l f of x sin nπx/l dx। আর লাস্ট কেস 4, যদি আমি x না ব্যবহার করে যদি আমি কি করি টাইম ব্যবহার করি, টাইমের ফাংশন হয়, যেখানটায় টাইম পিরিয়ড হচ্ছে ক্যাপিটাল T, সাচ দ্যাট f of স্মল t প্লাস ক্যাপিটাল T ইকুয়ালস টু f of স্মল t, সেক্ষেত্রে ফাংশনটা কী হয়ে যাচ্ছে দেখে নাও, f of t যেটা সেটা হয়ে যাবে, দেখো f of x এর জায়গায় f of t নিয়েছি, এই সাইডটা সেম থাকছে a0/2 প্লাস সামেশন ওভার n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, এখানে দেখো চেঞ্জটা কী হয়েছে an cos n ওমেগা t প্লাস bn sin n ওমেগা t, মানে nx এর জায়গায় আমি n ওমেগা t নিচ্ছি, n ওমেগা t, এখানে ওমেগাটা অবভিয়াসলি আমার সি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা, ঠিক আছে। তো এটা বসিয়ে দেবো, a0টা কী হবে, আচ্ছা এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কি করেছি আগের কেসে পাইয়ের জায়গায় এখানটায় আমরা t/2 বসাচ্ছি, পাইয়ের জায়গায় আমরা এখানে t/2 বসাচ্ছি, এইখানে আমি ধরে নিচ্ছি ইন্টারভেলের রেঞ্জটা হচ্ছে -t/2 থেকে
প্লাস টি বাই টু, এই রেঞ্জের মধ্যে আমি এফ অফ টিটা ডিফাইন করা আছে। এফ অফ টিটা মাইনাস টি বাই টু থেকে প্লাস টি বাই টুতে ডিফাইন করা আছে। সেক্ষেত্রে এ জিরোর ভ্যালু দেখো, এই দেখো 1/t/2, পাইয়ের জায়গায় t/2 বসাচ্ছি, 2টা উপরে চলে যাবে, তাহলে এ জিরো ইকুয়ালস টু 2/t ইন্টিগ্রেশন মাইনাস টি বাই টু টু প্লাস টি বাই টু এফ অফ টি ডিটি। একইভাবে এ এনটা কী হচ্ছে 2/t ইন্টিগ্রেশন মাইনাস টি বাই টু টু প্লাস টি বাই টু এফ অফ টি কস এন ওমেগা টি, এখানে এন ওমেগা টি চলে এলো ডিটি। bnটা বেরোচ্ছে 2/t ইন্টিগ্রেশন মাইনাস টি বাই টু টু প্লাস টি বাই টু এফ অফ টি সাইন এন ওমেগা টি ডিটি। যদি ইন্টারভেলটা আমরা এই ইন্টারভেলটা যদি আমরা না নিয়ে মাইনাস টি বাই টু থেকে টি বাই টু এই ইন্টারভেলটা না নিয়ে যদি আমরা ইন্টারভেলটা নিতাম জিরো থেকে টি, সেক্ষেত্রে দেখো ফর্মুলাটা কী হয়ে যাচ্ছে, লিমিটটা শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে, জিরো থেকে টি হচ্ছে, বাকি একই থাকছে। এ জিরো হচ্ছে 2/t ইন্টিগ্রেশন 0 to t এফ অফ টি ডিটি, এ এনটা হচ্ছে 2/t ইন্টিগ্রেশন 0 to t এফ অফ টি কস এন ওমেগা টি আর ডিটি, সরি ডিটিটা মিস গেছে, আমি সরি, এখানটা ডিটি হবে একটা, খেয়াল রেখো। আর বিএনটা হচ্ছে একই নিয়মে 2/t ইন্টিগ্রেশন 0 to t এফ অফ টি সাইন এন ওমেগা টি ডিটি, ডিটিটা মিস গেছে, ডিটিটা একটুখানি তোমরা লিখে নিও, ঠিক আছে? তো এইভাবে হয়ে গেল। এবার ফুরিয়ার কোফিসিয়েন্টগুলোকে আমি এভ্যালুয়েট করব। এভ্যালুয়েট করবার জন্য কটা ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে। এই ফর্মুলাগুলো কিন্তু নর্মাল ডেফিনিট ইন্টিগ্রালের ফর্মুলা, ট্রিগনোমেট্রি আর ডেফিনিট ইন্টিগ্রালের ফর্মুলা, এইটা মনে রাখতে হবে। কি বলছে, প্রথমে বলছে ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই কস এম এক্স কস এন এক্স ডিএক্স, এইটা আমায় জিরো দেবে যদি আমার এম আর এন আলাদা হয়। যদি এম আর এন সেম হয় আর জিরো হয়, যদি এম আর এন দুজনেই জিরো হয়, তাহলে আমার এই জিনিসটা 2 পাই দেবে। এটা তোমরা দেখতেই পারো, এম এর জায়গায় 0 বসাও, এন এর জায়গায় 0 বসাও, এটা কস এম এক্সটা 1 হয়ে যাবে, কস এন এক্সটা 1 হয়ে যাবে। তাহলে আমার পড়ে থাকলো কি, ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই ডিএক্স। তাহলে অবভিয়াসলি আমার কি বেরোচ্ছে, এক্স বেরোচ্ছে, যেটা লিমিট হচ্ছে মাইনাস পাই টু পাই, মাইনাস পাই থেকে পাই। তাহলে আমি বসিয়ে দাও, তোমার দেখো 2 পাই বেরোবে। তাহলে সেক্ষেত্রে দেখে বোঝাই যাচ্ছে যে এম আর এন দুটোই জিরো হলে আমার এই পার্টটা কী হয়ে যাচ্ছে, 2 পাই। একমাত্র যেটা আমাদের ইম্পর্টেন্ট, আমাদের এইখানে যে ফর্মুলাটা লাগবে সেটা তোমরা দেখে রাখো, সেটা হচ্ছে কি, যদি আমার এম আর এন সেম হয় কিন্তু গ্রেটার দেন 0, মানে 0 নয় এখানটায়, সেক্ষেত্রে আমার কি হচ্ছে, এই টার্মটা আমার পাইয়ের সমান হবে। ঠিক আছে, এই ফর্মুলাটাই আমাদের কিন্তু কাজে লাগবে এক্ষেত্রে। মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই কস এম এক্স কস এন এক্স ডিএক্স, সেটা আমাকে পাই দেবে যদি আমার এম ইকুয়ালস টু এন হয় বাট নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, সেকেন্ড ফর্মুলায় চলে যাচ্ছি, সাইন করে দিলাম। এবার এইখানটায় কী হচ্ছে, মাইনাস পাই টু পাই সাইন এম এক্স সাইন এন এক্স ডিএক্স, এটা আমাকে 0 দেবে যদি এম আর এন আলাদা হয়। এম আর এন যদি দুটোই 0 হয় তাহলে 0, কারণ অবভিয়াসলি আমার সাইন এম এক্সও 0 হয়ে যাবে আর সাইন এন এক্সও 0 হয়ে যাবে, সাইন 0 ইজ 0। ঠিক আছে, একমাত্র কি আলাদা, যেটা হচ্ছে যদি সাইন এম, যদি এম ইজ ইকুয়াল টু এন হয় বাট নট ইকুয়ালস টু 0 হয়, গ্রেটার দেন 0 হয়, সেক্ষেত্রে সাইন এম এক্স আর সাইন এন এক্স ডিএক্স ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই আমাকে দেবে পাই। ঠিক আছে, তো এইখানেও আমার এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এই ফর্মুলাগুলো আমার কোথায় কাজে লাগবে, আমরা যেই এভ্যালুয়েট করবো এ এন এ জিরো বিজি এন, এইগুলোকে এভ্যালুয়েট করতে এই ফর্মুলাগুলো কাজে লাগবে। এবার এইটা আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই কস এম এক্স সাইন এন এক্স ডিএক্স সবসময় 0 হবে ফর অল ভ্যালুজ অফ এম অ্যান্ড এন, সবসময় 0 হবে এটা। ফোর্থ ফর্মুলা সাইন এম এক্স ডিএক্স ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই, এটাও সবসময় 0 হবে ফর অল ভ্যালুজ অফ এন। এম এর জায়গায় আমি এখানে এনও লিখতে পারি, একই ব্যাপার হবে। নেক্সট কস এম এক্স ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই কস এম এক্স ডিএক্স, যদি এম ইকুয়ালস টু 0 হয় তাহলে এটা 2 পাই হবে, কারণ আমার কস এম এক্সটা 1 হয়ে যাচ্ছে। তাহলে সেই একই ঘটনা, ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই ডিএক্স, মাইনাস পাই টু পাই আমার ডিএক্স হচ্ছে, ইন্টিগ্রেট করো এক্স বেরোবে, তার মানে পাই মাইনাস অফ মাইনাস পাই, দ্যাট ইজ 2 পাই। তো এখানটায় কোনটা ইম্পর্টেন্ট, এইটা, যদি এম গ্রেটার দেন 0 হয় তাহলে কস এম এক্স আমার কী দেবে, 0। ঠিক আছে, চলো পরেরটায় চলে যাই। তাহলে এই ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে। এবার আমরা দেখব এভ্যালুয়েশনগুলো। সবার আগে এ জিরো আর এ এনকে আমি নির্ণয় করব। তো এ জিরো আর এনকে নির্ণয় করার জন্য আমি কি করব, যেহেতু আমার এ এনটা কোসাইন কোফিসিয়েন্ট,
আমরা বুঝে নিতে হবে যে আমাকে কি করতে হবে, কস দিয়ে কিছু একটা গুণ করতে হবে। তো আমি করছি কি, এফএক্সটাকে কস এমএক্স দিয়ে গুণ করছি আর ইন্টিগ্রেট করছি -π থেকে π, যেটা হচ্ছে আমার ইন্টিগ্রেশনের লিমিট। কী হচ্ছে দেখো, এফএক্সটা কী ছিল, a0/2 প্লাস সামেশন ওভার n = 1 to ∞ an cos nx প্লাস bn sin nx। তাহলে আমার এখানটায় কী হচ্ছে দেখে নাও, দেয়ারফর -π থেকে π f of x cos mx dx ইকুয়ালস টু কী হচ্ছে আমার, এই এফ অফ এক্সের জায়গায় প্রথমে আমি a0 cos mx dx বসিয়ে দিচ্ছি, a0/2 হবে, সেই হাফটাকে বাইরে এনেছি, প্লাস সামেশন ওভার n = 1 to ∞ -π to π an cos mx প্লাস bn sin mx cos mx dx। dxটা এখানে হতো, আমি এটা নিচে লিখেছি, জায়গা ছিল না বলে, ঠিক আছে, তো বুঝে নিও। নেক্সট এবার দেখো এই জায়গাটা, এই যে ইন্টিগ্রেশনটা রয়েছে, যখন আমি এটাকে এই পার্টের সাথে ইন্টিগ্রেশন করব, যেহেতু আমার সাইন আর কস আছে, আমি বলেইছিলাম সাইন আর কস সব ঘটনার জন্য সাইন আর কস আমার কী হবে, 0 হবে, পড়ে থাকছে শুধু এই টার্মটা। এবার আমি ধরে নিচ্ছি m = 0। m = 0-র জন্য যদি আমি এই ফার্স্ট টার্মটাকে দেখি, ফার্স্ট টার্মটায় m = 0 বসালে cos mx-টা কী হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকলো কি a0, তাহলে a0/2 dx, এটা পড়ে থাকছে হচ্ছে a0, যেহেতু কনস্ট্যান্ট টার্ম বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন -π to π dx। ইন্টিগ্রেশনটা করলে আমার কি পড়ে থাকবে, 2π বেরোবে, তাহলে a0/2 × 2π, দ্যাট ইজ a0π। তো আমার ফার্স্ট পার্টটা, এই টার্মটা যেটা আছে সেটা আমার কি বেরোচ্ছে, a0π, ঠিক আছে। এবার আসছি সেকেন্ড টার্মটায়। সেকেন্ড টার্মে আমি বলে দিয়েছি যে এই পার্টটা 0 হবে। কেন 0 হবে, কারণ sin nx cos mx, sin nx cos nx অল টাইম 0, এটা হচ্ছে আমার থার্ড ফর্মুলাটা, দেখে নিও। তাহলে আমার কোনটা থাকছে, এবার প্রথম পার্টটাই দেখো, এটা বলে দিয়েছি থার্ড ফর্মুলাটা সবসময় 0 হবে ফর অল m n s। এইখানটায় আমার একটু দেখার বিষয় আছে, আমার এখানে কি আছে an, যেটা হচ্ছে আমার সেকেন্ড পার্টের ফার্স্ট পার্টটা, মানে এইটা আমি কাজ করছি, an cos nx cos nx, ঠিক আছে। তো চলো দেখা যাক জিনিসটা কি হয়। এইটা আমার 0 হবে। কেন 0 হবে, খেয়াল করে দেখো, আমার এইখানে আমার cos n আছে আর এখানে cos m আছে। আমি স্টার্টিংয়ে এখানটায় করার সময় ধরেছি m = 0, m = 0 ধরে নিয়েছি, আর এইখানটায় সামেশানে দেখো n = 1, মানে অটোমেটিক্যালি m ইজ নট ইকুয়ালস টু n, কারণ m আমার 0, n আমার শুরুই হচ্ছে, আর nটা শুরু হচ্ছে 1 থেকে, মানে অটোমেটিক্যালি m আর n এক্ষেত্রে আলাদা। এই ক্ষেত্রে m আর n দুটো আলাদা হলে কি হবে, আমরা দুটো আলাদা খেলে সবসময় আমার এই পার্টটা 0 হবে, m নট ইকুয়ালস টু n, সো দিস ইজ 0। তো আমার এই পার্টটা হয়ে গেল 0। তাহলে আমার কি থাকছে, পুরো an পার্টটা যেটা আছে সেটা আমার বাদ পড়ে গেল, মানে এই উপরে গেলাম, এই পুরো পার্টটা ইকুয়ালস টু 0 হয়ে গেল। তাহলে আমার পড়ে থাকলো কি, f of x যেটা আছে -π to π f of x, সরি ভুল বললাম একটু, ঠিকই এটাই, -π to π f of x cos mx dx ইকুয়ালস টু a0π। এটা অবভিয়াসলি কখনকার কেস, যখন m = 0। তো m = 0-তে cos mx আমার কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তার মানে এখানটায় তোমার কি পড়ে থাকছে, ইন্টিগ্রেশন -π to π f of x dx, সেটা ইকুয়ালস টু a0π, পাইটা নামিয়ে দাও, কি বেরোচ্ছে, a0 = 1/π ইন্টিগ্রেশন -π to π f of x dx, ঠিক আছে। এইটা হচ্ছে আমার a0 ফর্মুলা এভ্যালুয়েট করা হয়ে গেল। চলো পরেরটায় দেখা যাক একই নিয়মে। এবার আমাকে এনটা বার করার জন্য আমি কী করছি, m > 0 ধরে নিচ্ছি। যখনই m > 0 ধরবো, এবার আবার আমি ওপরে গেলাম একটুখানি, আবার আমি এই ফর্মুলাটা নিয়ে কাজ করব, f of x ইন্টিগ্রেশন -π to π cos mx dx, সেটা ইকুয়ালস টু কি দিচ্ছে, হাফ অফ -π থেকে π ইন্টিগ্রেশন -π to π a0 cos mx dx প্লাস সামেশন n = 1 to ∞ ইন্টিগ্রেশন -π to π an cos mx প্লাস bn sin nx cos mx dx, ঠিক আছে। এই ফর্মুলাটা আবার আমি ইউজ করছি, এক্ষেত্রে m > 0 ধরা হয়েছে। তো ফার্স্ট পার্ট যেটা আছে হাফ
ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এ জিরো কস এম এক্স ডিএক্স, এটা আমার জিরো হবে। কেন জিরো হবে? কারণ ফর এম গ্রেটার দেন জিরো আমার, তোমরা যদি দেখো কসের সেকেন্ড ফর্মুলাটা, এম গ্রেটার দেন জিরোর জন্য আমার সবসময় এই ইন্টিগ্রেশনটা, ইন্টিগ্রেশন অফ কস এম এক্স ডিএক্স, এ জিরোটা বাইরে নিয়ে গেলে, এ জিরোটা তুমি বাইরে নিয়ে যাও, তুমি যে পার্টটা পাচ্ছ ইন্টিগ্রেশন সেটা সবসময় জিরো হয় ফর এম গ্রেটার দেন জিরো, তাহলে এই পার্টটা অটোমেটিক্যালি আমার জিরো হয়ে গেল। নেক্সট সেকেন্ড পার্টটায় চলে গেলাম। সেকেন্ড পার্টের ফার্স্টটা সামেশন ওভার এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, বা বলতে পারো এটা আমার সেকেন্ড টার্মটা, মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এ এন কস এন এক্স কস এম এক্স ডিএক্স ইকুয়ালস টু এটা এ এন পাই। কেন এ এন পাই হচ্ছে? কারণ এই জিনিসটা ফর এম ইকুয়ালস টু এন গ্রেটার দেন জিরো, সেটার জন্য আমার এই টার্মটা কত হবে? পাই এর সমান হবে। এবার এখানে একটা খেয়াল করার বিষয় আছে, এই পুরো জিনিসটা সামেশান আছে। সামেশান থাকা মানে কি? তোমার কিন্তু এখানটায় কস, কথার কথা বলছি, কস এক্স কস এম এক্সের জায়গায় কস 1x, এটা হচ্ছে, সরি ভুল করলাম, কস এম এক্স থাকছে, কস এক্স কস এম এক্স, এন ইকুয়ালস টু 1 বসাও, তুমি কী পাচ্ছ? কস এম এক্স কস এক্স কস এম এক্স, প্লাস তারপরের টার্মটা কী হবে? এন ইকুয়ালস টু 2 বসাও, কস 2x কস এম এক্স। এই যে সামেশানটাকে তুমি যদি ভেঙে ভেঙে করো, তাহলে আমার কস এম এক্স তো কস এম এক্সই থাকছে, কস এম এক্সটা তো কস এম এক্স থাকছে, কিন্তু এনের জায়গায় আবার 1 বসবে, পরের বার প্লাস কস 2x কস এম এক্স বসবে, তারপরে এন ইকুয়ালস টু 3 জন্য কস এ এন কস বা এ থ্রি কস এনের জায়গায় 3x কস এম এক্স বসবে। তো একমাত্র একটা টার্মই সার্ভাইভ করবে, একটাই টার্মই সার্ভাইভ করবে যখন আমার এম ইকুয়ালস টু এন হবে, বাকি সব জিরো। এইটা জিরো হয়ে যাবে, 2xটাও জিরো হয়ে যাবে, 2x এম এক্সটা এই ইন্টিগ্রেশনের লিমিটে, একমাত্র কস এম এক্স ডিএক্স ওটাই আমার সার্ভাইভ করবে, সেটার ক্ষেত্রেই পাই হবে, বাকি সব জিরো। তো সেটার জন্য সেটা ইউজ করে খেয়াল মাথায় রাখবে, এই সামেশানটা আমায় কি দেবে? এ এন পাই দেবে, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা বুঝে রাখবে। তাহলে এখানটা দেখো লিখে রেখেছি, হেয়ার অনলি এম ইকুয়ালস টু এন টার্ম উইল সার্ভাইভ। বাকি যতগুলো টার্ম, তুমি এনের যে একমাত্র ওয়েন এনটা, এখানে যে এন ইকুয়ালস টু 1 2 3, এন যখন এম এর সমান হবে একটাই টার্ম, তখনই আমার কিন্তু এই জিনিসটা হচ্ছে, বাকি সব টার্মগুলো কিন্তু জিরো হয়ে যাবে, ঠিক আছে? এই জায়গাটা একটু খেয়াল রাখবে। তো সেই পরিস্থিতিতে আমার এই পার্টটা কী বেরোলো? এই পার্টটা বেরোলো এ এন পাই, ব্যাস। এবার আমি কি করবো? আর সেকেন্ড পার্ট যেটা আছে, যেটা সাইন আর কস আছে, অবভিয়াসলি এটা ফর অল ভ্যালুজ অফ এম অ্যান্ড এন এটা জিরো দেবে, যেটা হচ্ছে থার্ড পার্টটা, থার্ড টার্মটা, এটা জিরো করে দিলাম। তাহলে আমার পরে কি থাকলো? পরে থাকলো দেখো লেফট হ্যান্ড সাইডে আছে ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ অফ এক্স কস এম এক্স ডিএক্স ইকুয়ালস টু এ এন পাই। এ এনটাকে আমি এখানে বসিয়ে দিলাম, এ এন ইকুয়ালস টু 1 বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স, ঠিক আছে? যেহেতু এখানে একটা কাজ করেছি, দেখো এখানে কস এম এক্স ছিল, এখানে আমি কস এন এক্স লিখেছি। কেন লিখলাম? কারণ এম ইকুয়ালস টু এন, এইখানে যেটা বললাম যে এম ইকুয়ালস টু এন, এই টার্মটাই সার্ভাইভ করবে, বাকিগুলো কেউ থাকবে না, মানে এম ইকুয়ালস টু এনের জন্যই এই জিনিসটা প্রযোজ্য। তো সেই কারণে কস এম এক্সটাকে আমি কস এন এক্স, এখানে এম এর জায়গায় এন আমি লিখতেই পারি, এম এর জায়গায় কস এন এক্স লিখতেই পারি। তাহলে এ এনটা আমার কী বেরোচ্ছে? দেখো 1 বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স। একইভাবে যদি তোমাকে বিএনটা বার করতে হয়, তোমাকে কি করতে হবে? এফ অফ এক্সকে তোমাকে সাইন এম এক্স দিয়ে গুণ করতে হবে, আর ইন্টিগ্রেট করতে হবে পাই টু পাই। এই দেখেন মাইনাস পাই টু পাই এ জিরো বাই টু সাইন এম এক্স ডিএক্স। এই পার্টটা তো জিরো হবে, কারণ এটা সব সময় জিরো হয়, তোমরা দেখে নিও, এই 5টা ফর্মুলার মধ্যে এটা রয়েছে। নেক্সট আমার এই পার্টটাও জিরো হয়ে যাবে, কারণ সাইন কস দুটো থাকলে সবসময় জিরো। একমাত্র এই টার্মটা সার্ভাইভ করবে। এটাও কার জন্য সার্ভাইভ করবে? একমাত্র যখন এম ইকুয়ালস টু এন গ্রেটার দেন জিরো হবে, সেই কেসে এইটা সার্ভাইভ করবে। তো সেইটাই ফেলে দাও, আর সেটাও কত হবে? তখন আমার কত হবে? এই টার্মটা আমার পাই হবে। তো দেখো একই নিয়মে দেখো ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ অফ এক্স সাইন এম এক্স ডিএক্স ইকুয়ালস টু বিএন পাই। এটা কখন হবে? যখন এম ইকুয়ালস টু এন হবে। একটাই টার্ম সার্ভাইভ করবে, সেটা হচ্ছে যখন এম ইকুয়ালস টু এন হবে, মানে এই সামেশান পার্টটা কিন্তু বাদ পড়ে গেল।
তাহলে bnটা কত বেরোচ্ছে একই ফর্মুলায় 1/পাই ইন্টিগ্রেশন -পাই টু পাই f অফ x sin nx dx, যেহেতু m = n তাই জন্য এখানে আমি m এর জায়গায় n বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার ফুরিয়ার সিরিজের অ্যাপ্লিকেশনটা একটু দেখা যাক। স্টার্ট করব কি দিয়ে? স্কোয়ার ওয়েভ দিয়ে। স্কোয়ার ওয়েভটা একটা খুবই ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশান। তোমাদের পরীক্ষায় হয়তো ডাইরেক্ট স্কোয়ার ওয়েভ বলবে না, তোমাকে ফাংশন দিয়ে দেবে। কিরম ফাংশন দেবে দেখো, এই ফাংশনটা হচ্ছে স্কোয়ার ওয়েভের ফাংশন। এফএক্সকে বলছে 0 ফর -পাই থেকে 0-র জন্য। যতক্ষণ x এর ভ্যালু -পাই থেকে 0 ততক্ষণ আমার এফএক্স এর ভ্যালু 0। তো এইখানে তুমি ছবিটা দেখতে পাচ্ছ, এই যেটা হচ্ছে আমার স্কোয়ার ওয়েভের ছবি। -পাই থেকে 0 অবধি এফএক্স এর ভ্যালু কি 0, আর এফএক্স এর ভ্যালু কত h ফর 0 থেকে পাই। এই দেখো 0 থেকে পাই এর জন্য আমার x এর ভ্যালু h হচ্ছে এইটা। তাহলে আবার যেমনি পাই থেকে 2 পাই এর জন্য আমার এফএক্স এর ভ্যালু 0 হবে, পাই থেকে 3 পাই এর জন্য আবার আমার x এর ভ্যালু h হবে, যেহেতু পিরিয়ডিক ফাংশন। উল্টো দিকে তুমি যদি ওই একইভাবে দেখো, তাহলে জিরো থেকে -পাই এর জন্য 0 ছিল, -পাই থেকে 2 পাই এর জন্য আবার h হবে। তো এইটা দেখো আমার একটা স্কোয়ার ওয়েভ ফর্ম করছে, তার মানে এই ফাংশনটা কি রিপ্রেজেন্ট করছে? স্কোয়ার ওয়েভকে রিপ্রেজেন্ট করছে। তো এটা সলিউশন আমরা কিভাবে বার করব? f অফ x দিয়ে বার করব। f অফ x = a0/2 ধরবো, যেটা আমার ছিল ফর্মুলা, a0/2 প্লাস সামেশন ওভার n = 1 to infinity an cos nx প্লাস bn sin nx, where a0টা কি 1/পাই ইন্টিগ্রেশন -পাই টু পাই fx dx। এবার যেহেতু এক্ষেত্রে আমার এফএক্সটা দুটো পার্টে ভাগ করা আছে, একটা হচ্ছে -পাই থেকে 0 অবধি একটা পার্ট, আর 0 থেকে পাই অবধি একটা পার্ট, দুটো কেসে আলাদা। আমাকে ইন্টিগ্রেশনগুলোকেও কী করতে হবে? দুটো পার্টে ভাগ করে নিতে হবে। দেখো কিভাবে ভাগ করেছি। এই যে আমার a0 যেটা ছিল 1/পাই ইন্টিগ্রেশন -পাই টু পাই f অফ x dx, এখানটায় আমি কি করলাম দেখো, 1/পাই ইন্টিগ্রেশন -পাই থেকে 0 f অফ x dx করলাম, প্লাস 1/পাই ইন্টিগ্রেশন 0 টু পাই f অফ x dx। এবার এফএক্স এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে ফার্স্ট ইন্টিগ্রেশনে যখন 0 থেকে মানে -পাই থেকে 0-র মধ্যে এফএক্স এর ভ্যালু 0, আর 0 থেকে পাই এর মধ্যে এফএক্স এর ভ্যালু h, সেটাকে আমি বসিয়ে দিলাম। এক্ষেত্রে বসিয়ে দিলাম, দেখে নাও 0 h, এই পার্টটা তো 0 হয়ে গেল, কোনো কথা হবে না। নেক্সট এই পার্টে আমার কি হচ্ছে, এইচটা বাইরে নিয়ে আসলাম, ডিএক্সটাকে আমার ইন্টিগ্রেট করলাম, কী বেরোবে? পাই বেরোবে। তাহলে আমার কি থাকছে দেখো, 1/পাই h ইন্টু পাই, এই পাই কেটে দাও, আমার h। তাহলে a0-র ভ্যালু আমার কি বেরোলো? h বেরোলো। a0-র ভ্যালু আমার বেরোলো হচ্ছে h। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি an এর জন্য আমি কি করব? 1/পাই ইন্টিগ্রেশন -পাই টু পাই f অফ x cos nx dx, এটা হচ্ছে আমার an এর ভ্যালু। এবার আমি কি করব? 1/পাই নিলাম, একই রুল, ইন্টিগ্রেশন দুভাগে ভাগ করে নিলাম, -পাই থেকে 0 f অফ x cos nx dx প্লাস ইন্টিগ্রেশন 0 টু পাই f অফ x cos nx dx। 0 থেকে পাই এই লিমিটের মধ্যে fx এর ভ্যালু h, আর -পাই থেকে 0 এই লিমিটের মধ্যে এটার ভ্যালু 0। তাহলে এই পুরো ইন্টিগ্রেশনটা প্রথমটা আমার 0 হয়ে যাচ্ছে, সেকেন্ড ইন্টিগ্রেশনটা হচ্ছে 0 টু পাই h cos nx dx, আর সামনে 1/পাইটা রয়েছে। যখন আমি এটাকে ইন্টিগ্রেট করব, আমার কি হচ্ছে, এইচটা বাইরে নিয়ে গেছি, পাইটা রেখেছি, এটা আমার হয়ে যাচ্ছে sin nx/n, লিমিট 0 থেকে পাই। এবার দেখো sin n পাই কি হয়, sin any multiple of pi, n odd হোক বা ইভেন হোক, any multiple of pi sin n pi will be 0, as well as sin 0 is also 0, sin 0 is also 0। সেই অবস্থায় আমার এই পার্টটা পুরোপুরি 0 হয়ে গেল। ঠিক আছে, এই পার্টটা আমার 0 হয়ে গেল। চলে গেলাম bn এ। একইভাবে এবার আমাকে bnটা বার করতে হবে, 1/পাই ইন্টিগ্রেশন -পাই টু পাই f অফ x sin nx dx, 1/পাই ইন্টিগ্রেশনটা আবার দুভাগে ভাগ করে নিয়েছি, -পাই টু 0 f অফ x sin nx dx প্লাস 0 টু পাই f অফ x sin nx dx ইকুয়ালস টু 1/পাই ইন্টিগ্রেশন 0 টু পাই h sin x dx, কারণ আমার এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। সেইভাবে যখন আমার পরের পার্টটা, এই পার্টটা তো আমার 0 হয়ে যাচ্ছে, এই পার্টটা বেঁচে থাকলো,
এইচ বসিয়ে দিলাম, সাইন 1/পাই ইন্টিগ্রেশন 0 to পাই এইচ সাইন nx dx, এইচটা বাইরে নিয়ে গেলাম h/পাই, সাইনটা ইন্টিগ্রেট করলে আমার থাকছে মাইনাস কস nx বাই n 0 to পাই। এবার এখানে একটা ব্যাপার আছে, এটাকে আমি কস এনটাকে আমি বাইরে নিয়ে এসেছি আর মাইনাসটাকে বাইরে নিয়ে এসেছি, দেখো মাইনাস এইচ বাই এন পাই, কস এন এক্সের জায়গায় পাই বসালাম আর মাইনাস কস মাইনাস কস জিরো, মাইনাস কস জিরো, কস জিরো সবসময় 1 হয়, কিন্তু কস এন পাই যেটা আছে সেটা আমার 1 হতেও পারে নাও হতে পারে, তাই জন্য এটাকে আমি এইভাবে লিখলাম মাইনাস এইচ বাই এন পাই কস এন পাই মাইনাস 1, কস জিরোর জায়গায় -1 লিখে দিলাম, কিন্তু কস এন পাই লিখলাম, কেন লিখলাম? কারণ খেয়াল করে দেখো, যদি এন ইভেন হয়, এন যদি ইভেন হয় তাহলে কস এন পাই আমার কি হবে? কস এন পাই আমার হয়ে যাবে হচ্ছে +1, সেক্ষেত্রে 1 - 1 0 হয়ে যাবে, তাহলে আমার এইটা আমার কি হচ্ছে, এন ইভেন হলে এই পুরো টার্মটা 0 হয়ে যাবে। কিন্তু যদি আমার এন অড হয় তাহলে কস এন পাই কত হচ্ছে? কস এন পাই আমার হয়ে যাবে -1, তার মানে -1 এটা আমার হয়ে যাচ্ছে -2, এই টার্মটা হয়ে যাচ্ছে আমার -2, তাহলে আমার এই -2 এখানে মাইনাসটা প্লাস হয়ে গেল 2h/n পাই যদি আমার n অড হয়, তাহলে n ইভেন হলে আমার সব 0 হয়ে যাবে, কিন্তু n অড হলে 2h/n পাই, ঠিক আছে? তো তাহলে bn আমার কি হচ্ছে? bn হচ্ছে 2h/n পাই ফর n ইকুয়ালস টু 1 3 5 ... দেখো সব অড টার্মসগুলো রয়েছে, ইভেন টার্মসগুলো নেই। তাহলে fxটা কি হচ্ছে? fx ইজ ইকুয়াল টু a0/2 প্লাস সামেশন ওভার n ইকুয়ালস টু 1 to infinity an cos nx প্লাস bn sin nx। আমার a0টা খেয়াল করো h বেরিয়েছিল, anটা 0 বেরিয়েছিল আর bnটা বেরিয়েছিল 2h/n পাই ফর অল অড n। বসিয়ে দাও, আমার fxটা এইটা বেরোচ্ছে, fx ইকুয়ালস টু h/2, a0 মানটা বসিয়েছি, আর b টার্মটার জন্য n দেখো এখানটায় লিখেছি সামেশন ওভার n ইকুয়ালস টু 1, 3, 5, সব টার্মস নেই এখানে, ইভেন টার্মসগুলো বাদ আছে, n ইকুয়ালস টু 1, 3, 5 টু ইনফিনিটি 2h/n পাই সাইন nx। আশা করছি বুঝতে পারছো, এইটা হলো আমার তাহলে স্কোয়ার ওয়েভের জন্য f অফ x। আরেকটা এক্সাম্পল তোমাদের, আচ্ছা তার আগে এই জিনিসটা দেখাচ্ছি, ঘটনাটা কি হচ্ছে দেখো, এইটা আমাদের যে ভিঘোসের যে অ্যাকাউস্টিক্স বই সেখান থেকে নেওয়া, ওটার মধ্যে এই চ্যাপ্টারটা তোমরা পেয়ে যাবে, দেখো জিনিসটা কি হচ্ছে। অ্যাকচুয়াল স্কোয়ার ওয়েভটা হচ্ছে এই টার্মটা, এই যে যেটা বক্সের মতো দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল স্কোয়ার ওয়েভটা, বক্সের মতো একটা দেখতে পাচ্ছ তো, ওটা হচ্ছে আমার অ্যাকচুয়াল স্কোয়ার ওয়েভটা। কিন্তু যখন তুমি শুধু ফার্স্ট টার্মটা করছো, তুমি যদি এবার একটুখানি উপরে যাচ্ছি, ফার্স্ট টার্মটা খেয়াল করে দেখো, একটা সাইন টার্ম, দ্যাট ইজ n ইকুয়ালস টু 1 বসাও সাইন x, একটা সাইন x এর টার্ম বেরোচ্ছে, h/2টা কি, h/2টা হাইটটা, কিন্তু ফার্স্ট টার্ম যেটা সেটা একটা সাইন x এর টার্ম বেরোচ্ছে যখন n ইকুয়ালস টু 1 বসাচ্ছ। তো এইটা দেখো ফার্স্ট টার্ম যেটা হচ্ছে সেটা হচ্ছে এই টার্মটা, একটা সাইন কার্ভ, আশা করছি বুঝতে পারছো, একটা সাইন কার্ভ দেখতে পাচ্ছ এখানটায়, এটা হচ্ছে আমার ফার্স্ট টার্মটা। সেকেন্ড টার্মটা দেখো, মজার ব্যাপার, উপরে গেলাম আবার, সেকেন্ড টার্মটা কি হচ্ছে সাইন, সেকেন্ড টার্মে তো আমার কি 2টা থাকছে না, n ইকুয়ালস টু 3 হবে সেকেন্ড টার্ম, তার মানে সাইন 3x, আর এখানটায় আমার একটা 1/3 টার্ম আমার বেরিয়ে আসছে, এখানে nটা নিচে আছে বলে ওই 2h/পাইটাকে তুমি যদি বাইরে নিয়ে আসো, 2h/পাই এটাকে তুমি যদি বাইরে নিয়ে আসো, তাহলে তার ভেতরের টার্মটা দেখো, থার্ড এই সেকেন্ড টার্মটা n ইকুয়ালস টু 3 এর জন্য আমার একটা 1/3 সাইন 3x আসছে। সাইন 3x থাকার মানে কি বলতো, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 3 গুণ বেশি, ফ্রিকোয়েন্সিটা এটা খেয়াল করবে, ফ্রিকোয়েন্সি 3 গুণ হওয়ার মানে কি বলতো, টাইম পিরিয়ডটা 3 গুণ কম। তার মানে ধরো আমার এরকম একটা, দাঁড়াও আমি এটা না করে সাইনোসয়েডাল কার্ভই আঁকি, ধরো এটা আমার একটা সাইনোসয়েডাল কার্ভ, তো যদি আমার ফ্রিকোয়েন্সিটা 3 গুণ বেড়ে যায় তাহলে আমার কার্ভটা এইটুকুনির মধ্যে 3টে ঢেউ থাকবে, 3 গুণ বেড়ে যাওয়া ফ্রিকোয়েন্সি, 3 গুণ বেড়ে যাওয়া মানে এইটুকুনির মধ্যে আমার 3খানা ঢেউ থাকবে, আর এইটুকুনির মধ্যেও 3খানা ঢেউ থাকবে, ফ্রিকোয়েন্সি 3 টাইমস বেড়ে যাওয়া মানে টাইম পিরিয়ড আমার 3 গুণ কমে গেল, মানে যে টাইম পিরিয়ডটা আমার এখানে হতো সেটা আমার
এই দেখো 1/3 হয়ে গেল টাইম পিরিয়ডটা। এখন আগে এত বড় টাইম পিরিয়ড ছিল, এখন টাইম পিরিয়ডটা এইটুকুনি হয়ে গেছে। এটা যদি আমার টি হয়, এটা আমার t/3 হয়ে গেছে। টাইম পিরিয়ডটা 3 গুণ কমে গেছে। ফ্রিকোয়েন্সি তো এটা মনে রাখার সহজ উপায়, ফ্রিকোয়েন্সি যদি 3 গুণ বেড়ে যায় তাহলে তোমরা কি বুঝবে যে একটা কার্ভ, একটা যেখানে একটা ঢেউ হচ্ছিল, একটা ওয়েভ হচ্ছিল, তার মধ্যে তোমার ওই একই জায়গায় 3খানা থাকবে। তাহলে যদি আমার ফ্রিকোয়েন্সি 5 গুণ বেড়ে যায়, যদি দুগুণ বাড়তো তাহলে কি হতো, দুগুণ বাড়লে আমার এখানটায় একই জায়গায় দুটো থাকতো, কিন্তু যেহেতু 3 গুণ বেড়েছে তার মানে আমার এখানটায় কি হবে, একই জায়গায় আমার 3টে থাকবে, 3খানা ঢেউ থাকবে ওই একটা ঢেউয়ের মধ্যে। তাই থার্ড টার্মটা দেখো, থার্ড টার্ম যেটা আছে সেটা তোমরা দেখো, এই যে থার্ড টার্মটা আরেকটা মজার জিনিস, এই যে 1/3 আসা, ওই 1/3টা সামনে আসছে, তার মানে এটা কি, সামনে আসা মানে কি, অ্যামপ্লিটিউড মানে তার বিস্তারটা কমে যাচ্ছে, মানে আগেরটা যা হবে এখনটা তার 3 গুণ কম হবে, ছোট হবে, অ্যামপ্লিটিউডটা ছোট হয়ে গেছে। 1/3 এসে যাওয়া মানে অ্যামপ্লিটিউডটা আগের তুলনায় 3 গুণ ছোট হবে। তো এইভাবে তোমরা দেখো, এইটা হচ্ছে সেকেন্ড টার্মটা, এইটা সেকেন্ড টার্মটা, ওই যেখানে আমার একটা ঢেউ ছিল তার মধ্যে আমার 3টে ঢেউ ঢুকে গেছে, আর অ্যাকচুয়ালটা যেটা ফার্স্ট টার্মটা যত বড় ছিল তার তুলনায় 3/1 হয়ে গেছে সেকেন্ড টার্মটা। থার্ড টার্মটা একইভাবে কী হবে, চলো উপরে গেলাম, থার্ড টার্মটা হচ্ছে আমার 5, থার্ড টার্মটা হচ্ছে আমার 5, তার মানে সরি এক সেকেন্ড, তার মানে আমার এইখানটায় একটা 1/5 sin 5x একটা আসছে। 5x আসা মানে কি, ফ্রিকোয়েন্সি কত বাড়লো, 5 গুণ ফ্রিকোয়েন্সি বাড়লো, অ্যামপ্লিটিউড কত কমলো, 5/1 অ্যামপ্লিটিউড কমে গেল। 1/5 সামনে আসা মানে কি, অ্যামপ্লিটিউডটা 5/1 কমে গেল, ফ্রিকোয়েন্সি 5 গুণ বেড়ে গেল। তার মানে কি হবে, এই একটা ঢেউয়ের মধ্যে, এই যে একটা ঢেউ ছিল, এই একটা ঢেউয়ের মধ্যে এখন কটা ঢেউ ঢুকবে, 5খানা ঢেউ ঢুকবে, কিন্তু তার সাইজ প্রথমটা রেসপেক্টে 1 2 3 4 5, 5টা ঢেউ ঢুকবে। আর তার সাইজ কত হবে, একটা এইটার সাইজ অ্যাকচুয়ালের থেকে 5 গুণ কম হবে, দেখো 1/5 আছে বলে। এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি 5-এর জন্য। চলো দেখো এইটা দেখো, থার্ড টার্মটা, এই যে থার্ড টার্ম হচ্ছে এই ছোট্টটা, এই দেখো একটার মধ্যে 5টা ঢেউ ঢুকে গেছে, যেখানটায় আমার এই একটা ছিল ইনিশিয়ালি সেটার মধ্যে 5টা ঢুকেছে, 1 2 3 4 5, মানে ঢেউ বলতে এখানে আমি মানে ক্রেস্ট অ্যান্ড ট্রাফট, তরঙ্গ শীর্ষ তরঙ্গপাত দুটোকে ধরে বলছি। তো এইগুলো যখন যোগ হবে না, এই যে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম যখন যোগ হবে, এই দেখো রেজাল্টেন্ট অফ ফার্স্ট 3 টার্মস, এই 3টে যোগ হলে যে রেজাল্টেন্টটা এই ডটেড লাইন দিয়ে দেখানো হয়েছে সেটা অনেকটা এরকম একটা আকার নেবে, এরকম একটা বড় হয়ে ঢেউয়ের মতো আকার নেবে। এটা হচ্ছে প্রথম 3 টার্মটা, প্রথম 3টে টার্মকে যোগ করলে, ফার্স্ট সেকেন্ড আর থার্ডকে যোগ করলে এরকম একটা রেজাল্টেন্ট পাচ্ছ। তো যদি ওই একই নিয়মে তুমি যদি প্রথম 15টাকে যোগ করতে পারো, প্রথম 15টাকে ফার্স্ট 15 টার্মস যোগ করতে পারো, ছবিটা এরকম হয়ে যাবে, প্রায় স্কোয়ার ওয়েভ এসে গেছে, শুধু মাথাটা একটুখানি ব্যাকাটানা রয়েছে। তাহলে ভাবো যদি তুমি ইনফাইনাইট টার্মস যোগ করে দাও, তাহলে আমার যেটা আসবে সেটা আলটিমেটলি স্কোয়ার ওয়েভই হয়ে যাবে। ইনফাইনাইট টার্মস যোগ করে দিলে এই যে ঢেউ রয়েছে না, এটাও থাকবে না, একদম পাক্কা স্কোয়ার ওয়েভ চলে আসবে, একদম পারফেক্ট স্কোয়ার ওয়েভ চলে আসবে তুমি যদি ইনফাইনাইট টার্মস যোগ করো। এই হচ্ছে ফুরিয়ার সিরিজ, অনেকগুলো ছোট ছোট আলাদা ফ্রিকোয়েন্সি, কিন্তু প্রত্যেক ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার এই মূল ফ্রিকোয়েন্সি, এইটা ফার্স্ট টার্মটা হচ্ছে আমার মূল ফ্রিকোয়েন্সি, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, এই ফার্স্ট টার্মের মাল্টিপল হচ্ছে বাকিগুলো। এই সবগুলোকে যখন তুমি যোগ করবে, তুমি আলটিমেট যেটা পাচ্ছ ইনফাইনাইট টার্মস অবধি যোগ করার পর, সেটাও আমার পিরিয়ডিক ফাংশনই হবে, সেটাও আমার দেখো স্কোয়ার ওয়েভ পেয়ে যাচ্ছ। এইটাই হচ্ছে আমার মেন নীতি আমাদের এই কী বলে ফুরিয়ার সিরিজের। আমরা অনেকগুলো ছোট ছোট আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির যে কী বলে ওয়েভগুলো রয়েছে, ওয়েভ না সরি, এগুলোকে বলে ফাংশনগুলো রয়েছে, পিরিয়ডিক ফাংশন রয়েছে, তাদের রেজাল্টেন্টও একটা পিরিয়ডিক ফাংশন দেবে যদি সেই ফ্রিকোয়েন্সিগুলো একটা কমন ফ্রিকোয়েন্সির মাল্টিপল হয়। তার মানে একই নিয়মে আমি একটা যে ওয়েভ রয়েছে, একটা স্কোয়ার ওয়েভকে আমি এই অনেকগুলো ছোট ছোট ফ্রিকোয়েন্সিতে ভেঙেও দিতে পারি, মানে দুটোই সম্ভব। একটা অনেকগুলো ছোট ছোট ফ্রিকোয়েন্সি মিলিয়ে আমি একটা বড়
একটা অনেক ছোট ছোট সিম্পল হারমোনিক মোশন দিয়ে আমি একটা বড় সিম্পল হারমোনিক মোশন তৈরি করতে পারবো, বা একটা সিম্পল হারমোনিক মোশনকে অনেকগুলো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি ছোট ছোট সিম্পল হারমোনিক মোশনে ভাঙতে পারবো। এটাই হচ্ছে ফুরিয়ার সিরিজের আইডিয়া। আচ্ছা, এইখানে আর একটা প্রবলেম আমি তোমাদের দেখাতে চাইছি, শর্টরুট ওয়েভ। কাল কী পরিস্থিতি হবে আমি জানি না, তাই শর্টরুট ওয়েভটা এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। f of x equals to x ফর শর্টরুট ওয়েভের ক্ষেত্রে ফাংশনটা এরকম হয়, f of x equals to x ফর মাইনাস পাই লেস দ্যান x লেস দ্যান মাইনাস পাই লেস দ্যান ইকুয়ালস টু পাই মাইনাস পাই লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়ালস টু পাই। এফ এক্স ইকুয়ালস টু এক্স, এই ফাংশনটা খুব কমন একটা ফাংশন, এটা হচ্ছে শর্টরুট ওয়েভের ফাংশন। এরকমভাবে তোমাদের ফাংশন দিলে বুঝবে শর্টরুট ওয়েভ। এই দেখো কার্ভটা, মাইনাস পাই থেকে পাইতে আমার এফ এক্স ইকুয়ালস টু এক্স। দেখো যত এক্সের ভ্যালু যখন নেগেটিভ, এফ এক্সের ভ্যালু তখন নেগেটিভ, এক্স যখন জিরো এফ এক্সও জিরো, এফ এক্স যেমনি আমার পজিটিভ এফ এক্সও পজিটিভ। তো মাইনাস পাই থেকে পাই এই রেঞ্জে স্ট্রেট লাইন মানে হচ্ছে y ইকুয়ালস টু এক্সের গ্রাফ, মাথায় রাখবে y ইকুয়ালস টু এক্সের গ্রাফ হচ্ছে স্ট্রেট লাইন ফ্রম অরিজিন, ঠিক আছে? স্ট্রেট লাইন ফ্রম অরিজিন y ইকুয়ালস টু এক্স, এখানে ওয়াইটাই কি, ওয়াইটাই তো এফ এক্স, তাহলে এফ এক্স ইকুয়ালস টু এক্স হচ্ছে একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। আবার যেহেতু এটা পিরিয়ডিক, ঠিক আবার পাই থেকে টু পাইতে পাই থেকে এটা 3 পাই অবধি এটা আবার স্ট্রেট লাইন থাকবে, সেই জন্য দেখো আবার আমি এখানে একটা স্ট্রেট লাইন টানলাম, আর এখানে কী হয়েছে, ফল করেছে, তাহলে এটা অনেকটাই কারখানার মাথার মতো হয়ে গেছে, আই মিন শর্টরুট ওয়েভ। ঠিক আছে, বোঝা গেল আশা করি। চলো কিভাবে করব। আচ্ছা, এটার সাথে একটা লেজুর জুড়ে দেবে তোমাদের, বলবে কি এই যে এটা করার পর হেন্স সো দ্যাট বলে একটা কিছু দিয়ে দেবে, যে দেখাও π/4 ইকুয়ালস টু এই জিনিসটা। এরকম অঙ্ক দেয় ফুরিয়ার সিরিজের, প্রচুর এরকম অঙ্ক আসে। এবার তোমরা হট করে দেখে বুঝতে পারবে না যে এটা কী হলো, এটা কোথা থেকে এলো, কিসের সম্পর্ক। এইটা ততক্ষণ তোমরা বুঝতে পারবে না যতক্ষণ না তোমরা জিনিসটাকে পুরোটা করছো, অঙ্কটাকে করছো। তারপর তোমাদেরকে যখন তোমাদের ওই ফাইনাল ফর্মটা বেরিয়ে যাবে তখন তোমাদের এই জিনিসটাকে আনতে হবে। তো এইরকম অঙ্ক কিন্তু খুব দেবে, তোমাকে একটা ফাংশন দিয়ে দেবে, ফাংশনকে বলবে এক্সপ্যান্ড করো ফুরিয়ার সিরিজে, আর তারপর তোমাকে বলবে হেন্স সো দ্যাট একটা এরকম কিছু দিয়ে দেবে, একটা এরকম সিরিজটা তোমাকে প্রুফ করো, π/4 এটা হয় বা π/6 এটা এরকম কিছু একটা হয়, এরকম কিছু একটা দিয়ে দেবে। তো চলো এইটাই আপাতত দেখা যাক শর্টরুট ওয়েভ। এফ এক্সটাকে আমি কী করলাম, লিখে দিলাম a0/2 প্লাস সামেশন ওভার n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an cos nx bn sin nx। a0টা কি 1/π মাইনাস পাই টু পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ অফ এক্স ডিএক্স, a0 ইকুয়ালস টু 1/π। এবার আমি কী করছি দেখো, মাইনাস পাই থেকে পাইতেই এফ এক্সের ভ্যালু কিন্তু এক্স রয়েছে, এখানে আর আমার ভাগ করার কোনো কেস নেই, তাই জন্য 1/π ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু 1/π x²/2 মাইনাস পাই টু পাই ইকুয়ালস টু, তাহলে 2টা বাইরে নিয়ে আসলাম, 1/2π x² জায়গায় পাই স্কোয়ার মাইনাস মাইনাস পাই স্কোয়ার মাইনাস পাই হোল স্কোয়ার, অবভিয়াসলি 0, তাহলে a0টা আমার কি দিচ্ছে 0। সিমিলারলি চলে গেলাম an 1/π ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ অফ এক্স কস এক্স এফ এক্সের জায়গায় এক্স বসিয়ে দিলাম। এবার কী করতে হবে, ইন্টিগ্রেশন বাই পার্টস। একবার ফর্মুলাটা বলে দিই, ইউ ভি ডিএক্স আমাকে কী দেয় ইন্টিগ্রেশন বাই পার্টসে, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিইউ ডিএক্স ইন্টিগ্রেশন অফ, এটা ইন্টিগ্রেশন কিন্তু, হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা। তাহলে এটাকে আমি ফার্স্ট ফাংশন কাকে নেব, এক্সকে আমি ফার্স্ট ফাংশন নিচ্ছি, কেন, কারণ এখানে ডিউ ডিএক্স যখন করব ডিডিএক্স 1 হয়ে যাবে, তাই জন্য ইউ এক্সটাকেই ফার্স্ট ফাংশন নেওয়া সুবিধা। বা তোমরা একটুখানি ইন্টিগ্রেশন পার্টসে যে রুলটা আছে ওই রুলটা দেখে নিও, কোনটাকে আমরা অগ্রাধিকার দিই, কোনটা আগে বসবে কোনটা পরে বসবে, ওই রুলটা একবার দেখে নিও। তাহলে 1/π এক্স ইন্টিগ্রেশন cos nx dx, এখানে লিমিটটা আপাতত রাখিনি, মাইনাস ডিডিএক্স অফ এক্স ইন্টিগ্রেশন cos nx dx dx। যখন এইটার ইন্টিগ্রেট করছি আমি কি পাচ্ছি, এইটা পাচ্ছি sin nx/n, এক্সটা সামনে থাকছে, এটার আমার লিমিট বসাচ্ছি -π টু π,
ডিডিএক্সটা তো 1 হয়ে যাচ্ছে, আর এইটার ইন্টিগ্রেশন করলে আমার থাকছে সাইন nx বাই n। আর এইটারে সেই ইন্টিগ্রেশনের পর এটাকে আরেকবার যেহেতু ইন্টিগ্রেশনের ভেতরে ইন্টিগ্রেশন আরেকবার ইন্টিগ্রেশন করতে হবে। এবার এখানটায় তুমি দেখো যেহেতু আমার সাইন টার্ম বেরিয়ে এসেছে, সাইন পাইতেও 0 হবে, সাইন মাইনাস পাই বসালেও 0 হবে, তাহলে এই টার্মটা আমার বোথ কেসের জন্য 0 হয়ে গেল। তো দেখো ফার্স্ট টার্মটা 0 করে দিলাম। সেকেন্ড টার্মটা আমি কি করব, সাইন nx বাই n আছে, সেটাকে ইন্টিগ্রেট করলে আমার এই 1 বা এই nটাকে নিচের nটাকে বাইরে নিয়ে গেলাম, সাইন nx বাই x nটাকে সাইন nxকে আমি যখন ইন্টিগ্রেট করব মাইনাস কস nx বাই n বেরোচ্ছে, এটাও মাইনাস পাই থেকে মাইনাস পাই, তাহলে 1 বাই পাই 0 প্লাস n, এই বাইরের n নিয়ে গেলাম n স্কোয়ার, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, ঠিক আছে। তাহলে কি থাকছে দেখো, প্রথমে পাই বসালে আমার পড়ে থাকছে কস n পাই, আর মাইনাস পাই বসালে মাইনাস অফ কস n মাইনাস পাই। এবার কস মাইনাস n পাই, কস মাইনাস n পাই। এবার cos মাইনাস n পাই ইকুয়ালস টু cos n পাই বিং আ ইভেন ফাংশন। cos কি টাইপের ফাংশন, ইভেন ফাংশন, তার মানে আমার cos মাইনাস এক্স উইল বি cos x, তাহলে cos মাইনাস n পাই আমার cos n পাই দেবে, দুটো সেম হয়ে গেল, তাহলে এটাও আমার কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। নেক্সট, and similarly bn equals to, আচ্ছা জাস্ট এ সেকেন্ড, একইভাবে bn equals to আমার কি হচ্ছে 1 বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই f অফ x সাইন nx dx, 1 বাই পাই, আবার fx এর জায়গায় x বসিয়ে দিলাম, ইন্টিগ্রেশন বাই পার্টস করলাম এক্সটাকে ফার্স্ট ফাংশন নিয়ে, এইটা আমাকে কি দেবে, মাইনাস কস nx বাই n, এটা লিমিট হচ্ছে মাইনাস পাই থেকে পাই, আর এইটা আমাকে প্রথমবার সাইনটাকে ইন্টিগ্রেট করলে আবার এখানে কস nx মাইনাস কস nx বাই n পাচ্ছি, এই ইন্টিগ্রেশনটাকে যখন আমি দ্বিতীয়বার করছি আমি কি পাচ্ছি, সাইন nx বাই n। যে এবার সাইন nx যেহেতু বেরোচ্ছে, এই সেকেন্ড টার্মটা খেয়াল করো, পাইতেও 0 হবে, মাইনাস পাইতেও 0 হবে, তার মানে এই সেকেন্ড টার্মটা যেটা আছে সেটা কিন্তু আমার 0 হয়ে গেল। মেন থাকছে ফার্স্ট টার্মটা আমার পড়ে থাকছে, দেখো কি থাকছে, 1 বাই পাই এক্স মাইনাস কস nx বাই n ফ্রম লিমিট মাইনাস পাই টু পাই। এই ফার্স্ট টার্মটা এবার দেখো কি হচ্ছে, ফার্স্ট টার্মটাকে যখন আমি লিখছি, একটু ছোট করলাম, ফার্স্ট টার্মটাকে যখন আমি লিখছি 1 বাই পাই এক্স মাইনাস কস nx বাই n, যখন আমি এই মাইনাসটাকে বাইরে নিয়ে গেলাম, এনটাকেও বাইরে নিয়ে গেলাম, দেখো আমার কি থাকছে, মাইনাস 1 বাই পাই n পাই এক্স কস nx। এবার যখন আমি পাইটা বসাবো আমার কিন্তু দুটো এক্সের ক্ষেত্রেই পাই কিন্তু বসাতে হবে, মাইনাস পাইয়ের ক্ষেত্রেও সেম। তো যখন পাই বসাচ্ছি কি হচ্ছে দেখো, এক্সের জায়গায় পাই আসছে, কস n পাই হচ্ছে, মাইনাস এক্সের জায়গায় এবার মাইনাস n পাই বসাচ্ছি এই এক্সের জায়গায়, আর কস মাইনাস n পাই। এবার এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, কিন্তু কস বিং ইভেন টার্ম কস মাইনাস n পাই আমাকে কি দেবে, কস n পাই, কস মাইনাস n পাই আমাকে কি দেবে, কস n পাই বিং ইভেন ফাংশন। তাহলে এইটা আর এইটা সেম হয়ে গেল, আর এই মাইনাসটা আর এই মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে আমার কি পড়ে থাকছে, আমার পড়ে থাকছে হচ্ছে মাইনাস 1 বাই n পাই 2 পাই কস n পাই। এবার কস n পাই কী হয়, কস n পাই খেয়াল করে রাখবে, কস n পাই হচ্ছে মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। কেন, যদি আমার nটা ইভেন হয়, n যদি আমার ইভেন হয় তাহলে আমার কস পাই হবে প্লাস 1, কস পাই হবে প্লাস 1 কস n পাই। তো দেখো n ইভেন হলে মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, n হচ্ছে ইভেন, আমাকে দেবে প্লাস 1। আর n যদি আমার অড হয়, তাহলে আমার অবভিয়াসলি কস n পাই আমার কি দেবে, মাইনাস 1। তার মানে সেই জন্য দেখো মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, দ্যাট ইজ মাইনাস 1। তো এটা সবসময় মাথায় রাখবে, ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, কস n পাই ইকুয়ালস টু মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। আশা করছি বুঝতে পেরেছো এই জায়গাটা। তো সেটাকেই আমি এখানটায় লিখব,
এইখানটায় কস 2 পাই কস এন পাই, পাই পাই কেটে গেল, এই পাইটা সরি এই পাই কেটে গেল, আমার কাছে পড়ে থাকছে কি 1 মাইনাস 2/n মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। তাহলে এবার এফএক্সের জায়গায় বসিয়ে দাও। এফএক্স কি ছিল, a0/2 প্লাস সামেশন ওভার n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx। এইখানটায় a0টা 0 বেরিয়েছে, an 0 বেরিয়েছে, bn বেরিয়েছে মাইনাস 2n মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। তাহলে এফএক্স কি হচ্ছে, সামেশন ওভার n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি মাইনাস 2/n মাইনাস 1 টু দি পাওয়ার n সাইন nx। তো এইটা হচ্ছে আমার সটুথ ওয়েভের ফাংশনটা। সটুথ ওয়েভকে আমরা সলভ করলে এই জিনিসটা পাবো। এবার প্রুফটা বলেছে কি, একটু বড় করলাম, টু প্রুভ π/4 ইকুয়ালস টু 1 মাইনাস 1/3 প্লাস 1/5 মাইনাস 1/7 প্লাস ডট ডট ডট। কী করবে, এক্সের জায়গায়, আচ্ছা এই টাইপের অঙ্ক দিলে না এগুলো হট করে মাথায় আসা মুশকিল, কিন্তু তোমাদেরকে কি করতে হবে, বইতে এরকম প্রচুর এক্সাম্পল করা আছে, ওই এক্সাম্পলগুলো দেখে নিয়ে মাথায় রাখতে হবে যে যদি এই টাইপের অঙ্ক কমন পড়ে যায় তাহলে কি বসাতে হবে। যেমন ধরো এটা তোমাদের একটা এক্সাম্পল যে স্কোয়ার ওয়েভের সটুথ ওয়েভের ক্ষেত্রে তুমি π/4 ইকুয়ালস টু এইটা বসাতে পারো। তোমরা যে কোনো বই ফলো করো, বইতে দেখবে ক্যালকাটা অনার্সের কিছু অঙ্ক আছে যার শেষে এরকম একটা কোনো জিনিস বার করতে বলবে, সেইগুলোকে তোমাদের যদি এক্সাম্পলে দেওয়া থাকবে সেইগুলোকে একটু তোমাদের দেখে নিতে হবে। যে কোনো বইতে দেখবে সবেতেই এরকম আছে ক্যালকাটা অনার্সের প্রবলেম, তাহলেই বুঝবে ওইগুলো ইম্পর্টেন্ট। সেইগুলোকে এইভাবে তোমাকে দেখে নিতে হবে যে এক্স কী বসিয়ে আমাকে বার করতে হচ্ছে। যেমন এক্ষেত্রে দেখো আমার যে এই এফএক্সের ফর্মুলা, এই এফএক্স ইকুয়ালস টু কী ছিল, স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে, এই সটুথ ওয়েভের ক্ষেত্রে এফএক্স ইকুয়ালস টু কিন্তু এক্স ছিল, খেয়াল করো। তো এফএক্স ইকুয়ালস টু এক্স, তোমাকে এক্সের জায়গায় π/2 বসিয়ে কাজ করতে হবে। দেখো এফএক্স ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু π/2 বসিয়েছো, বসিয়ে কী হচ্ছে দেখো, লেফট হ্যান্ড সাইডে π/2 চলে গেল, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন -1 টু ইনফিনিটি মাইনাস 2/n মাইনাস 1 হোল টু দি পাওয়ার n সাইন nx ইকুয়ালস টু মাইনাস 2/1 মাইনাস 1 2 হোল টু দি পাওয়ার। এবার দেখো কী করছি আমি, এইটার ওই যেভাবে আমরা এই বেসেস ফাংশনের ক্ষেত্রে করতাম, যতগুলো টার্ম আছে n1 থেকে এরকম 5 থেকে 6টা টার্ম বার করে দিচ্ছি। n ইকুয়ালস টু 1 এর জন্য এই টার্মটা, n ইকুয়ালস টু 2 এর জন্য এই টার্মটা, n ইকুয়ালস টু 3 এর জন্য এই টার্মটা, n ইকুয়ালস টু 4 এর জন্য এই টার্মটা, n ইকুয়ালস টু 5 এর জন্য এই টার্মটা, n ইকুয়ালস টু 6 এর জন্য এই টার্মটা। যেখানে যেখানে অড নাম্বার আছে সেখানে সেখানে মাইনাস বেরোচ্ছে। আর তোমাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সাইন π/2 কী হয়, সাইন π/2 হয় 1, সাইন 2π/2 দ্যাট ইজ সাইন π 0, অড মাল্টিপল অফ π/2 ইভেন মাল্টিপল অফ π/2 0 হয়, অড মাল্টিপল অফ π/2 1 বা -1 হয়। সাইন 3π/2 π/2 1, 3π/2 -1, সাইন 4π/2 1 সেকেন্ড 0, ইভেনগুলো সব 0 হবে। সাইন 5/2 আবার 1, এবার এটা 1 হবে, প্রথমটা π/2 1, 3π/2 -1, 5π/2 আবার 1, 7π/2 ওটা কী হবে আবার -1 হয়ে যাবে, π/6 0। এইভাবে তুমি সবগুলোকে বসাও, এইরকম টার্ম পাবে। π/2 ইকুয়ালস টু 2 - 0 - 2/3 -0 প্লাস 2/5 -0, পরের টার্মটা একইভাবে 2/7 প্লাস 2/7 -0, এরমভাবে পেতে থাকবে। বসাবে, বসাবার পর কী করবে, এইখানটা মাইনাস আসবে, এখানটা মাইনাস আসবে, 2টাকে নামিয়ে দাও, দেখো এক্স π/4 ইকুয়ালস টু যেটা তোমাদের প্রুফ করতে বলেছিল সেটা চলে এলো। ঠিক আছে, তো এই অবধি থাকুক, নেক্সট পার্টটা পরের দিন হচ্ছে।